আমি জনাব রুহিন হোসেন প্রিন্সের কাছে একটু আসতে চাই যে প্রিন্স ভাই আপনি জানেন যে এই মুহূর্তে আসলে রাজনীতিটা ঠিক আমরা যদি বলি যে জনগণের অংশগ্রহণের রাজনীতি বা জনগণ রাজনীতি নিয়ে আসলে কতটা আগ্রহ দেখাচ্ছে সেটি আমরা খুব নিশ্চিত হতে পারছি না একজন সংবাদকর্মী হিসাবে, কারণ আমরা দেখছি যে উপজেলা পর্যায়ে বা স্থানীয় সরকার পর্যায়ে যে নির্বাচন হয়েছে তাতে খুব বেশি মানুষ ভোটের জায়গায় অংশগ্রহণ করে নাই। আর আমরা কি আসলে সত্যি সত্যি একটি বিরাজনীতিকরণের সময়ে প্রবেশ করলাম কিনা, যেখানে আসলে রাজনীতিটা একটু হলেও ইরিলেভেন্ট হয়ে গেছে? না, আমি আপনার শেষ কথাটা রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে সেটা মোটেই মনে করছি না। কিন্তু রাজনীতির ঘটনা প্রবাহ এবং বাস্তবতা যেখানে দাঁড়িয়ে গেছে, শুধু রাজনীতি না, আমাদের সামাজিক বাস্তবতা যেখানে, সেখানে মানুষের মধ্যে সবচেয়ে একটা নেগেটিভ এবং সমাজের জন্য একটা খারাপ জিনিস, যেটা আমরা অনেকদিন ধরে বলে আসছি, যে মানুষ যেন সব কিছু থেকে নিজেকে একটা উইথড্র করে নেওয়ার প্রবণতা চলে আসছে। বাস্তব কারণে যেমন আপনি ভোটের কথা বললেন, ভোট হচ্ছে, ভোটে মানুষ নাই, মানুষ ছাড়া ভোট, পরিস্থিতিটা এরকম। এবং ভোটের নানা রকম ফের আমরা দেখলাম, কত ঘটনা, এবং সর্বশেষ উপজেলা তো বলা যায় আরও বেশি হতাশাজনক, হাস্যকর, আপনি বহু অভিধায় করতে পারেন। এইটা একটা। কিন্তু তার থেকে সবচেয়ে বড় কথা যেটা আমি রিপিট করলাম, মানে আগে বললাম, যে মানুষ এই সামগ্রিক ঘটনায় একটা হতাশা, ভয়, তার থেকে নিজেকে উইথড্র করার প্রবণতা, সেই জায়গা থেকে মনে হচ্ছে যেন বোধহয় তাহলে রাজনীতির বাইরে অন্য কিছু কিনা। তা আমার মনে হয় সেটা না। সেটা আমার বিবেচনা এই, যে আমাদের চলতি ধারার রাজনীতিতে ধরুন ক্ষমতাসীন এক অংশ এবং ক্ষমতার বাইরে আমরা ভোটের বিবেচনায় যাদেরকে প্রধান বলি, আমরা দেখতেছি ধরেন ক্ষমতাসীনরা বলবে তারা পাস, কিন্তু দেখছি যে এটা একটা ফেল, বিরোধীরা আরও ডাবল ফেল। সেই জায়গায় যে বিকল্প একটা এ ধরনের শক্তি, তারা একটা ভূমিকা শো করে মানুষের সামনে কি বলবো আশার আলো দেখাবে, সেটা এখনো দেখাতে পারছে না। সেটাই বড় সমস্যা আমার মনে হয়। এটা এইভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু এটাকে এইভাবেও ব্যাখ্যা করা যায় যে মানুষের যেহেতু তার মৌলিক চাহিদা, তার প্রয়োজন, তার সাংঘাতিক রকমের উদ্বেগ যেগুলি নিয়ে, সেগুলি নিয়ে যখন যেহেতু এগুলি নাই, সেই জন্য সে আর এখন মাঠের রাজনীতি মোটেই না। আমার কাছে মোটেই না। আমি ছোট্ট করে আপনাকে দুইটা কথা বলি। ওই যে বললাম যে সিনাপার সাথে এর আগে বলছিলাম বিকালে দেখা হলো, কথা হয়নি, কিন্তু আজকে এই যে ধরনের হকারদের আপনি যেভাবে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো, কোনো বিকল্প কর্মসংস্থানে, আপনি ভয়াবহ পরিস্থিতি যদি দেখেন, আপনি মতিঝিল পাড়া সহ প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে খবর নিশ্চয়ই রাখেন, আপনারা রাখেন না আমি তা বলবো না, আপনি দেখবেন যে কর্মহানি যে পরিমাণ ঘটছে, অনেক জায়গায় বেতন কমিয়ে দেওয়ার ব্যাপার, ইনক্রিমেন্ট বহু জায়গায় নাই, কিন্তু যে প্রতি মাসে কি বলে মানুষের খরচের পরিমাণ বেড়ে গেছে। আপনি শ্রমিক অঞ্চলগুলোতে দেখেন, পাটকল শ্রমিক সর্বশেষ জাতীয় ন্যূনতম মজুরির অবস্থা দেখেন। গার্মেন্টসদের ব্যাপারে অন্যটা বাদ দেন, এই যে আমি আসার আগেও খবর নিচ্ছিলাম, আপনি ইপিজেটের খবর নেন, কতগুলো কারখানায় সংকট জ্বলছে। আপনি অক্সফাম খবর দিয়েছে যে 80% শ্রমিক নাকি তারা কি বলে যে ধার করেই তাদের জীবিকা নির্বাহ করে। অর্থাৎ আমি বলছি যে তারা যে ফুলফিল হয়ে গেছে বলে পারছে না তা না, বরঞ্চ আমার বিবেচনায় এটা আমি একটু দেখি যে অনেকের মধ্যে এক ধরনের বোবা কান্না হয়ে গেছে। এইটা একটা। আর একটা, বাংলাদেশের গরিব মানুষের একটা বড় বিউটি আছে, আমরা অনেকদিন ধরে বলেছি, কম খেয়ে কিভাবে তারা বেঁচে থাকতে পারে, এটা একটা তো বাংলাদেশের জন্য একটা আবিষ্কার। কিন্তু তার থেকে বড় ব্যাপার হচ্ছে ওই যে বললাম, যে তারা বাস্তবতা দেখে এমন বেশি এখন হতাশাগ্রস্ত, যার জন্য এই জায়গায় পারছি না। সুতরাং ওইটা একটা, এই থিওরিটা এখন আনার চেষ্টা হচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা পরিসংখ্যান নিয়ে দেখতে পারেন, আমরাও মাঠে ঘাটে যখন যাই, এই পরিসংখ্যান মোটেই বাস্তবতার সাথে খাপ খায় না। কথা যেহেতু তুললেন, আমি শুধু একটি তথ্য আপনাকে দিতে চাই যে আমি 2 দিন আগে একটি অনুষ্ঠান করেছিলাম যাতে বিজেএমসি চেয়ারম্যান ছিলেন এবং বেসরকারিভাবে উদ্যোক্তা যিনি অনেক সফল হয়েছেন তিনিও ছিলেন। তিনি আমাকে হিসাব করে দেখিয়েছেন যে সরকার যাদেরকে পাটের মজুরি দিচ্ছে সেটি এত বেশি, এটি দেওয়ার পরে তাদের আর কম্পিটিটিভ থাকার আর কোনো সুযোগ নেই, এবং তারা তো দুর্নীতির মধ্যে আছেই, কম দামে পাট কেড়ে, এটি তার মজুরি তাদের বেশি। কিন্তু না, আমি একটা ছোট্ট বেসরকারি খাত থেকে এখানে যে শিলাপত শ্রমিক আন্দোলন আমরা সবাই জানি, সুভাষ সিংহ সবাই বলতে পারবেন, জাতীয় যে ন্যূনতম মজুরি, হ্যাঁ, এটা কি ঘোষিত হয়েছে পাটকল শ্রমিকদের জন্য? সেটা কি ইমপ্লিমেন্টেড? আপনি সহজ উত্তর আপনি ওনার কাছ থেকে খুঁজে বের করার চেষ্টা করেন, তাহলে তো আপনি পেয়ে যাবেন। বকেয়া মজুরি কেন থাকে? আমি প্রথমে আমি বললাম যে আপনি ভিত্তির জায়গাটা এইটা, বকেয়া মজুরির জায়গা থাকে কেন? শুধু তাই না, আমি আপনাকে বলি, পাটকল সহ আজকে আপনি জানেন যে শ্রমিকদের এখন প্রধান লড়াইয়ের কোন জায়গায় হয়েছে? তাদের লড়াই হয়েছে, ভাই আমি যে শ্রমিক, এই স্বীকৃতি আমাকে দাও। ওকে, এখন দেখবেন যে নতুন এই যে কি বলে আউটসোর্সিং এর নামে এই যে পুরো শ্রমিকদেরকে ধ্বংস করে দিয়ে শ্রমিক নামটাই যেন কেটে দেওয়ার প্রচেষ্টা চলছে। সুতরাং আপনি ওই তথ্য এগুলো বাস্তবতার সাথে মেলে না। আমি একটু প্রিন্স ভাই শুনতে চাই যে প্রিন্স ভাই, আমরা কিন্তু আসলে দেখছি যে অনেক কিছুকে আমরা আন্দোলনের ইস্যু হিসাবে রূপান্তর করতে পারছি, কিন্তু এই যে দুর্নীতির কথাটা যে আমরা বলছি, দুর্নীতির কি আমরা সবাই বেনিফিশিয়ারি? যে দুর্নীতির বিরুদ্ধে একটি সর্বজনীন আন্দোলন গড়ে উঠছে না, এটি কি শুধু ক্ষমতাসীনের সেই
ভাগ, সেই হালুয়া রুটির ভাগ আমরা সবাই পাচ্ছি কিনা? না, একটা এইখানে সবাই বলতে আপনি সাধারণ সবাই না, কিন্তু সেটাও আমি একটা সরলীকরণ করে বললে এক ধরনের উপরের তলায় আবার সবাই আছি, কারণ এইটা তো আপনার অর্থনীতির উপরে নির্ভর করে যে আপনি কোন অর্থনীতির উপরে দাঁড়িয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। ধরুন একটা উদাহরণ দিই, এখন একটা বড় উদাহরণটা হচ্ছে এই যে খেলাফিরিনের সংস্কৃতি, এক এক সময় এক এক মডেল। আপনি দেখেন যে তাদেরকে 2% যে খেলাফিরিন সেটা যদি পরিশোধ করে তাহলে সে কি পরিমাণ সুবিধা পাবে, এটা বলা হলো যে 7%, এখন আবার শুনলাম নাকি 9% সুদে নতুন ঋণ পেতে পারে। একটু খালি শব্দে বলা হচ্ছে যদি ভালো খেলাপি ঋণদাতা হয়, তা ভালো ঋণ খেলাপি দাতা কোন শব্দ? ডক্টর মঈনুল ইসলামের কাছে যেতে হবে, স্যারই ভালো উত্তর দিতে পারেন। তার মানে আমি বলছি যে বেনিফিশিয়ারি আমাদের এই সোসাইটির যে অংশ, তারা কিন্তু ছড়ায় ছিটাই দেখবেন যে এই অনেকগুলো দলগুলোর মধ্যে আছে, তাদেরই বিষয়টা দাঁড়িয়েছে। আপনি দেখুন এই যে এখানে অনেকগুলো আলোচনা হলো, কিন্তু আপনি দেখেন বাংলাদেশে কিন্তু অনেক কিছু তো বেড়েছে, এটা তো সত্য কথা। আপনি ধরেন 1 নম্বর হচ্ছে আমাদের ধ্বনি উৎপাদনে আমাদের দেশ, এটা তো এখন তথ্য বলছে 17.4% বিশ্বের মধ্যে। আপনি বৈষম্যের এখানে যথেষ্ট আলোচনা হয়েছে, এটা আর আলোচনা নাইবা করলেন, কিন্তু দুর্নীতি যে পয়েন্টটাকে আপনি বললেন, আপনি বলেন যে প্রচলিত ব্যবস্থা বহাল রেখেই আপনি কি এই দুর্নীতিটাকে পুরোপুরি উৎখাত করতে পারবেন? কখনো এটা পারবেন। আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হই, আমার কাছে আমি একটু জানতে চাইবো যে আপনারা মানে খুব জনপ্রিয়, খুব পপুলিস্ট একটি কথা হচ্ছে খেলাপি ঋণ, কিন্তু এইটি কি কখনো আপনারা বিবেচনা করে দেখেছেন যারা এই ঋণ নিচ্ছেন তারা যে নিজেকে ভালো ঋণ খারাপ ঋণের কথা বলছেন, যে তারা আসলে কোনো দৈব দুর্বিপাকে রাজনৈতিক ঘটনায় তারা আসলে উৎপাদন কমে গেছে কিনা বা উৎপাদন ব্যাহত হয়েছে কিনা, তারা যে কর্মসংস্থান করছেন সেই কর্মসংস্থান যদি সরকারের করতে হতো তাহলে কি পরিমাণ টাকা সরকার আসলে ব্যয় করতে হতো? আপনারা কি সেই গুণভাগটি করেছেন টোটাল কিনা? পরিসংখ্যান এখন হাজির করতে আমি পারছি না, কিন্তু বাংলাদেশের অতীতে আমাদের গবেষকদের আমি বলি যে আপনি আগের আমলে দেখতেন যে এটা এরশাদের সময় আমরা ধনিক গোষ্ঠীর যে তাদের লুটপাটের তথ্যপাত্য জানি, এখন আমরা ডক্টর মঈনুল ইসলাম, আমি ওনাকে রেফার করছি, যিনি অর্থনীতি সমিতির সাবেক সভাপতি চট্টগ্রামের, ওনার যে গবেষণাগুলো আছে সেটা দেখলে দেখা যাবে যে এই তথ্যপাত্য অ্যাকচুয়ালি ফিট করে না। হয় কি আপনার, হ্যাঁ এই ব্যাপারে তো দেখতে আমাদের কোনো আপত্তি নেই যে কোনো একটা ভদ্রলোক ঋণ নেওয়ার পরে যদি কোনো বাস্তব কারণে কোনো ঘটনা ঘটে তাহলে তো অন্য বিষয়, তার ব্যাপারে তো কতগুলো আপনি সেফটি নেট কর্মসূচির মধ্যে থাকতে পারেন, সেটা অসুবিধা নেই। কিন্তু যে কর্মসংস্থান, এইটা তো আমি বলবো যে এই কর্মসংস্থান তো আপনি কারেক্টলি হচ্ছে না, এটা হচ্ছে ইম্পোজড কর্মসংস্থান, সুতরাং তার ফলাফল তা হতে পারে। আপনার পয়েন্ট বলছি যে মানুষের কর্মসংস্থান, না সেটা না, আমি বলছি যে যেটা অর্থনীতি চালাতে আমরা একটা বিরতি নেই, বড় বেকারের দেশে আপনি কোন 4,82,00,000 আপা, এই স্ট্যাটিস্টিক্স আমি বলি, এই স্ট্যাটিস্টিক্স গুলি 4,82,00,000 বেকার আসে কারণ হচ্ছে আমাদের মেয়েরা শিক্ষিত হচ্ছে, মেয়েদের সংখ্যাগুলি যুক্ত হচ্ছে। যে আপনি প্রতি বছর কর্মক্ষেত্রে কতজন প্রবেশ করছে আর কতজন দেখবেন সকর্মস্থলে পদ বেছে নিচ্ছে আর কতজনকে আমরা মানে আমি প্রিন্স ভাই আপনার কাছে জানতে চাইবো যে আসলে তো সরকার সোশ্যাল সেফটি নেট মানে যতখানি বয়স্ক ভাতাও যদি আমি বলি, মেয়েদের শিক্ষার ক্ষেত্রে যদি আমি বলি, কমিউনিটি ক্লিনিকের কথা সুভাষদা বলেছেন এবং বলে সোশ্যাল সেফটি নেট কিন্তু আসলে সরকারের ব্যাপারে খুব সিরিয়াস, কিন্তু সেটি কি আসলে মানে যথেষ্ট বা যথেষ্ট? আচ্ছা, আমি ছোট্ট দুটো উত্তর তার আগে একটু দিই। এখানে আমি বসে ভাবছিলাম যতীন সরকারের কথা, যতীন স্যারের নাম এখানে আলোচিত হয়েছে। ওনার একটা বিখ্যাত কথা আছে, অনেক কথা ওনার বিখ্যাত, যে অনেক সময় আমাদের বুদ্ধি বেশি আক্কেলটা কম। আমার কাছে মনে হয় অনেক সময় আমাদের একটু আক্কেল দিয়ে বুঝলেই হয়ে যাবে। আমি ছোট্ট আপনার ওই কথা যাওয়ার আগে বলি, আপনি যে 22 পরিবারের কথা হলো যার বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল, আমার সাথে শহীদুল্লাহ চৌধুরী, এই লতিফ বওয়ানি জুট মিলের নেতা, আমাদের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতিও, টিউসির সভাপতি, উনি বলছিলেন যে ওই সময়ও এই শিল্পপতিরা একটা মিল কলকারখানা করার পরে এই শ্রমিকদের বাচ্চাদের লেখাপড়া, স্বাস্থ্য, অন্যান্য যতটুকু দায়িত্ব পালন করত, এখনকার যাদেরকে আমরা দেখি তার বিরাট অংশ এই দায়িত্বই পালন করে না, বরঞ্চ তারা কি কি করে জানেন, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না। তাইলে আপনি মান উন্নয়ন এবং অন্যটা পুরোটাই দেখতে পারবেন, নাম্বার 1 কথা। নাম্বার 2 কথা হচ্ছে আমাদের যেভাবে পার ক্যাপিটা ইনকামের কথা বলছেন, পারলে একটা টাকা নিয়ে আলোচনা করেন, কোনো অসুবিধা নেই। বিখ্যাত লোকদের নেই, টাকা কারা আয় করছে, কোথায় চলে যাচ্ছে, তাহলে কিন্তু জিনিসটা দেখতে পারবেন। আমি শেষ করি। তাহলে এই জায়গায় আপনি তার যারা প্রকৃত আয় করছে তারাই কি বেশি ভাগ পাচ্ছে না অন্য জায়গায় মাঝপথে কোথাও চলে যাচ্ছে, এটা হচ্ছে না দেখলে আমরা ভুল জায়গায় করব এবং এই যে বৈষম্য পুরো আমাদের অর্থনৈতিক ব্যবস্থার উপরে। আপনি যে সোশ্যাল সেফটি নেটের কথা বলছেন এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা মনে করি বা আমি তথ্যপাত্য বলে আগের থেকে অনেক বেশি বেড়েছে। কিন্তু আপনাকে একটা কথা বলি যে
আমাদের দীর্ঘদিনের দাবি আপনি এই সোশ্যাল সেফটি নেটে অন্তত পক্ষে পুরো বাজেটের এখনকার বাস্তবতায় 3% কম দেওয়া উচিত না। আমার এই মুহূর্তে আমি পুরোটা বলতে পারবো না, সম্ভবত এটা 1.5%-এর বেশি এখনো হয়নি, যার জন্য কিচ্ছু না। আমি এটা ভেরি সিম্পল বলি, কিছুদিন আগে আমি উত্তরবঙ্গে গেলাম, ওইখানে একজন চেয়ারম্যান সাহেবের সাথে কথা হচ্ছিল, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এখনো যেটা দেওয়া হচ্ছে অনেক বেশি, আপনি প্রায় 100 কতটা ক্ষেত্র, কিন্তু 148টা ক্ষেত্র নানাভাবে হয়েছে, এ নিয়ে এটা একটা তো অনেক ভালো কাজ, কিন্তু আপনি দেখবেন যে পরিমাণ টাকার বিষয় আছে অনেক ক্ষেত্রে এটা তো বাড়াইতে হবে। আমি ওই চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলাম, আপনি নিশ্চয়ই সরকারি সালে দিতে একটু, আর আগে তো বহু কিছু ছিল না, সেটা অন্য আলোচনা, এটা তো কারা তৈরি করে দিয়েছে সেটাই হচ্ছে প্রধান কথা, বললাম তো আলোচনা গেছে। আমাকে বলছে যে ভাই সত্যি কথা বলতে কি এখন আমি আমার অঞ্চলে 30%-কে এই আওতায় আনতে পারিনি, তাহলে দরকার হচ্ছে আপনি ওইখানে সরাসরি হস্তক্ষেপ করেন ওই মানুষকে, এবং মনে রাখতে হবে মানুষের চাহিদাটা কি, সেই চাহিদা আপনি কি, আমার চাহিদা একরকম, আর তাকে আমি স্যান্ডেল পরতে দিলাম আর ভিক্ষাবৃত্তি অব্যাহত রাখলাম, আর আমি বললাম ও স্যান্ডেল পরে চলে, ও শাড়ি পরে চলে, তাহলে কি চলবে? আপনাকে ভিক্ষুকের সংখ্যা কি আগের থেকে কমেছে না? কোনটা ভিক্ষুকের সংখ্যা? সংখ্যা আমি তো যদি বলি ভিক্ষাবৃত্তি তো বাংলাদেশে থাকার কোনো কারণই নেই, আপনি যে আয় যে জায়গাটা আছে পুরো ব্যবস্থাই তো ওই জায়গাটা রেখে দেওয়া হয়েছে। আমি শুধু সেই পয়েন্টটা তো না, আপনি যদি আমাকে বলেন আজকে সবচেয়ে বেশি নৈরাজ্য মানুষ কি মনে করে, মানুষ কোনো না কোনো ভাবে খেয়ে পড়ে আছে, এটা তো দ্বিধাদ্বন্দ্ব নাই, কিন্তু আপনি সে বলে তার নৈরাজ্যের জায়গায় কোথায়? স্বাস্থ্য, শিক্ষা, এটা একটা বড় নৈরাজ্য। নৈরাজ্য হচ্ছে তার কথা প্রকাশের, সৎভাবে ভালোভাবে সত্য কথা বলার স্বাধীনতার জায়গা, তার একটা জায়গায় কি বলে ভয় এবং আতঙ্ক, ভয় আতঙ্কের জায়গাটা গণ্ডিবদ্ধ হয়েছে। এই সামগ্রিকটাও কিন্তু আপনার একটা উন্নয়নের সাথে এটা ভাবতে হবে, তাই নইলে আমরা ভুল করব। আমাদের ভোটের আগের দিন ভোট হয়ে যায়, মানুষ ভোট কেন্দ্রে আসার উৎসাহ বোধ করে না, সেইখানে মানুষ মনে করছেন ভয়ের সংস্কৃতি নাই, সবকিছু কথা বলার অধিকার আছে, ভালোভাবে হচ্ছে, এইটার উপরে দাঁড়ায় আপনি যদি মনে করেন আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা শেষ করি, আমরা অন্য কোনো কারণ